হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা নেট সেটের ইউনিট 6 নাটক ও প্রহসনের প্রথম যে নাটকটি তোমাদের পাঠ্য আছে একেই কি বলে সভ্যতা, এই নাটকটি নিয়ে বিশ্লেষণ করব। একেবারে নাটকের যে অঙ্ক দৃশ্য আছে সেই অনুযায়ী যেমন আমরা বিশ্লেষণ করব, পাশাপাশি তার বহিরাঙ্গিক তথ্যমূলক আলোচনাও করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখো। চলো একেবারে প্রথমেই চলে আসি বহিরাঙ্গিক তথ্য নিয়ে। নাটকটির রচনাকাল দেখো, নাটকটির রচনাকাল হচ্ছে 1859 খ্রিস্টাব্দ। রচনা হচ্ছে 59-এ, প্রকাশিত হচ্ছে 60-এ। ঠিক আছে, প্রকাশিত হচ্ছে 60-এ এবং অভিনয় হচ্ছে তার 5 বছর পর, অর্থাৎ 1865 খ্রিস্টাব্দের 18ই জুলাই। ঠিক আছে, তাহলে 59, 60, 65, প্রথম 1 বছরের গ্যাপ, তারপর 5 বছরের গ্যাপ। এবার দেখো, বলছে 1859 খ্রিস্টাব্দে নাটকটি কোথায় অভিনীত হয়েছিল। নাটকটি বেলগাছিয়া থিয়েটারের জন্য লিখিত হচ্ছে। তাহলে মধুসূদন দত্ত নাটকটি লিখছেন বেলগাছিয়া থিয়েটারের জন্য, কিন্তু নাটকটি এখানে অভিনীত হয়নি। এজন্য মধুকবিকে মধুসূদন দত্ত উনি দারুণভাবে দুঃখ পেয়েছিলেন এবং কৃষ্ণকুমারীর নাটক লিখেও যদি তার এই রকম বা সেক্ষেত্রেও যদি এইরকম হয়, সেক্ষেত্রে তিনি নাটক লেখা ছেড়ে দেবেন বলেও কেশবচন্দ্রকে একটি চিঠি লিখেছিলেন। তাহলে ওনার চিঠি থেকে কিন্তু আমরা জানতে পাচ্ছি নাটকটি উনি মূলত বেলগাছিয়া থিয়েটারের জন্যই লিখেছিলেন। এবং চিঠিতে উনি কেশবচন্দ্রকে কি লিখছেন দেখো, বলছে মাইন্ড ইউ, মনে রেখো, ইউ অল ব্রোক মাই উইংস once about the verses. If you play a similar trick this time, I shall forswear Bengali and write book in Hebrew and Chinese. তাহলে উনি রীতিমতো ধমকি দিচ্ছেন কেশবচন্দ্রকে, যদি তোমরা এই সেম জিনিস আবারও করো, অর্থাৎ একে কি বলে সভ্যতার সময় তোমরা যা করেছো, কৃষ্ণকুমারী নাটক লেখার পর যদি তোমরা সেম জিনিস আবারও করো, তাহলে আমি বাংলাতে লেখা ছেড়ে দেব এবং হিব্রু এবং চাইনিজে লেখালেখি শুরু করবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ইনফরমেশন গুলো আমরা জানলাম। আচ্ছা, প্রথম সংস্করণ আমরা প্রথমেই তো দেখেছি, প্রকাশকাল হচ্ছে 1860, তাহলে প্রথম সংস্করণ সেই 1800 সালেই হচ্ছে, 1860-এ প্রথম সংস্করণ 1860, যেখানে পৃষ্ঠা সংখ্যা ছিল এই নাটকটির টোটাল 38টি, বাংলায় 1266। আর দ্বিতীয় সংস্করণ কবে? দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1259, তখন পৃষ্ঠা সংখ্যা আরো কিছু কমিয়ে ফেলা হয়, সেখানে 34টি পৃষ্ঠা ছিল এই নাটকের। নেক্সট চলে আসি, নাটকটি এবার কোথায় অভিনীত হচ্ছে, কিভাবে মুদ্রিত হচ্ছে এই সম্পর্কিত তথ্যে। দেখো, বলছে বইটি পাইকপাড়া রাজাদের, পাইকপাড়ার দুই রাজা সিংহ ভ্রাতৃদ্বয় যাকে বলা হয়, প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ, এনাদের ব্যয়ে মুদ্রিত হয়েছিল। তাহলে এই একে কি বলে সভ্যতার মুদ্রণের ব্যয়ভার বহন করেছিলেন কারা? সিংহ ভ্রাতৃদ্বয় বা প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ। শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক 1865 খ্রিস্টাব্দে এটি অভিনীত হচ্ছে। তাহলে লিখিত হচ্ছে, যদি প্রশ্ন করা হয় নাটকটি লিখেছিলেন মধুকবি কার জন্য? বেলগাছিয়ার জন্য, কিন্তু এটি অভিনীত হচ্ছে কোথায়? আমরা প্রথমেই দেখেছি 1865-তে অভিনীত হচ্ছে এবং যে অভিনয়টি হচ্ছে থিয়েট্রিক্যাল সোসাইটি শোভাবাজার। ঠিক আছে, রাজা দেবী কৃষ্ণ দেব বাহাদুরের উদ্যোগে, নামটাও অবশ্যই খেয়াল রাখবে। এখানে যারা অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন, কে কোন চরিত্রে অভিনয় করছেন, মেন চরিত্রগুলির নামই আমরা একটু দেখে নেব। কালী, কালী চরিত্রে অভিনয় করছে উপেন্দ্র কুমার দেব, কালী উপেন্দ্র কুমার দেব। প্রসন্নময়ী কুমার অমরেন্দ্র কৃষ্ণ দেব, অর্থাৎ সেই সময় তো নারী চরিত্রেও পুরুষরা অভিনয় করতো, পুরুষরাই নারী ক্যারেক্টার রোল প্লে করতো। তো সেই হিসাবেই দেখো, এখানে আমি নারী চরিত্র বলি বা পুরুষ চরিত্র বলি, উভয় ক্ষেত্রে কিন্তু পুরুষরাই অভিনয় করছে। ঠিক আছে, তো এখানে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। কালী চরিত্রে উপেন্দ্র কুমার দেব, প্রসন্নময়ীতে অমরেন্দ্র কৃষ্ণ দেব। দেখো, মনে রাখার ট্রিক দেখো, কালী, কালী আর এক শিবের ঘরণী, তো ওনার আর এক নাম উমা, তো সেই হিসাবে হর্ষ দিয়ে উমা কালী। ঠিক আছে, প্রসন্নময়ী যে সর্বদা হাস্যময়ী থাকে, সর্বদা খুশি থাকে, যারা অমর, যারা কোনোদিন মরবে না, ধরো দেবতারা, তারা সর্বদাই হাস্যময়ী বা প্রসন্নময়ী। ঠিক আছে, তো অমরেন্দ্র কৃষ্ণদেব প্রসন্নময়ী। হর কামিনী, হর কামিনী, হরের কামিনী, হরের কামিনী তো উমা অবশ্যই, তিনি কিন্তু রাজেন্দ্র মানে রাজার কন্যা ছিলেন, তো সেই হিসাবে আমরা রাজেন্দ্র কৃষ্ণদেব মনে রাখতে পারি। হরকামিনী তিনি রাজেন্দ্র, রাজেন্দ্র কৃষ্ণদেব। আর নবকুমার হচ্ছে মণিমোহন সরকার। ঠিক আছে, নবকুমার, তার কাছে মণিকাঞ্চন ভর্তি, অনেক মণিকাঞ্চন আছে, তো সেই হিসাবে তিনি নবকুমার।
তো এইভাবে মনে রাখা যেতে পারে। তোমরা যখনই কোনো নাটক পড়বে বা নাটকের এই ধরনের চরিত্র এবং কোন চরিত্রে অভিনীত হচ্ছে বা অভিনয় করছেন যারা, তাদের নামগুলো এইভাবে কিছু কিছু দেখবে, কিছু মানে হয়তো তার কোনো লজিক নেই সেই সমস্ত ট্রিকের, কিন্তু সেই মানে লজিক ছাড়াও সেই নামগুলো তোমরা একটু খেয়াল করে দেখো, মানে মিল করে মনে রাখার চেষ্টা করো, দেখবে অনেকদিন ধরে মনে থাকে এইগুলো। তো চলো চলে আসি নেক্সট ইনফরমেশনে। এই নাটকটি যেহেতু খুব একটি বিখ্যাত প্রহসন, একে কি বলে সভ্যতা, এই নাটক সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। তো আমরা কয়েকজনের নাম এখানে তুলে ধরবো। সনত কুমার নস্কর। সনত কুমার নস্কর কি বলছেন? বাবুত্বের দীক্ষা হয় খলিফাদের হাতে। আলালে প্রথম খলিফা পূর্ণায়ব মূর্তি ধারণ করলো। আলাল বলতে আলালের ঘরের দুলালের কথা বলা হচ্ছে। আর একেই কি বলে সভ্যতা, এর কালীনাথ, সধবার একাদশী, নিমে দত্ত এই খলিফাদেরই অন্যতম। তাহলে আমরা প্রত্যেকের নাম পাচ্ছি এখানে, অর্থাৎ এখানে আমরা যেমন আলালের ঘরের দুলালের কথা পাচ্ছি, একেই কি বলে সভ্যতা, সধবার একাদশী, এদের প্রত্যেকের নাম পাচ্ছি, এবং একে কি বলে সভ্যতার কালীনাথের কথা বলছেন কে? সনত কুমার নস্কর। ঠিক আছে, তাহলে তিনটি প্রহসনের নাম উঠে আসছে সনত কুমার নস্করের কথাতে। নেক্সট সুকুমার সেন কি বলছেন দেখো, বলছে পরবর্তী প্রায় সকল প্রহসন এবং কোন কোন নাটক মধুসূদনের প্রহসনের প্রভাব অতিক্রম করতে পারে নাই। এই প্রহসন দুটিতে, এই প্রহসন দুটি মানে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা, এই দুটি প্রহসনের কথা বলছেন। ঠিক আছে, মধুসূদনের যে দুটি প্রহসন, মধুসূদন আগাগোড়া দেশি সামগ্রী লইয়া কারবার করিয়াছেন। এখনকার দিনের সংবাদপত্রীয় সমালোচনার ভাষায় এই দুইটি খাঁটি বাংলা সাহিত্য। তাহলে বাবু উনি বলছেন যে খাঁটি বাংলা সাহিত্য কোন দুটি গ্রন্থকে? মধুসূদনের দুটি প্রহসন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও এই দুটিকে, এই দুটির কথা বলছেন কে? সুকুমার সেন। নেক্সট আশুতোষ ভট্টাচার্য, উনি কি বলছেন? একে কি বলে সভ্যতার একটি প্রধান গুণ এই যে উদ্দেশ্যমূলক রচনা হইয়াও, এটি একটি উদ্দেশ্যমূলক রচনা হইয়াও ইহাতে মতবাদ প্রাধান্য লাভ করে নাই, কাহিনী প্রাধান্য লাভ করেছে। দেখো এই নাটকটি বা এই প্রহসনটি আমরা পড়লে বুঝতে পারি যে যেখানে বাবু সমাজের বা তৎকালীন যে বাবু সমাজ বা এই নবকুমার বা কালীনাথ, এরা যাদের যে সমস্ত সমাজের প্রতিনিধিত্ব করছে, এরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষার কিভাবে অপব্যবহার করছে বা সেই শিক্ষাটাকে তারা কিভাবে সমাজের সমাজ সংস্কারের বদলে সমাজের খারাপ দিকে লাগাচ্ছে, তা কিন্তু তুলে ধরেছেন মধুসূদন। কিন্তু এই নাটকটি পড়লে আমরা কিন্তু সেটা যতটা বুঝি তার থেকে বেশি এর কাহিনীটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সে কথা বলছেন আশুতোষ ভট্টাচার্য। এবং বঙ্কিমচন্দ্র কি বলছেন দেখো, বলছে ইজ দিস সিভিলাইজেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে চারটে আমরা ইনফরমেশন পেলাম এখানে। আরো বেশ কিছু ব্যক্তিদের তথ্য বা ব্যক্তিদের বক্তব্য ওখানে তুলে ধরা হয়েছে নোটসে, তোমরা পারলে একটু দেখে নিও। ঠিক আছে, কিভাবে মনে রাখবে দেখো, এখানে আমি বলে দিলাম। যেমন সনত কুমার নস্কর তিনটি প্রহসনের কথা বলছেন, সুকুমার সেন মধুসূদনের দুটি প্রহসনের নাম উল্লেখ করছেন, সরাসরি নয় কিন্তু মধুসূদনের দুটি প্রহসনের কথা বলছেন। আশুতোষ ভট্টাচার্য একে কি বলে সভ্যতার কথা বলছেন এবং বলছেন এখানে কাহিনীটি প্রাধান্য লাভ করেছে উদ্দেশ্যমূলক রচনা হওয়া সত্ত্বেও। আর বঙ্কিমচন্দ্র বলছে ইজ দিস সিভিলাইজেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে চারটে ইনফরমেশন আমরা মনে রাখতে পারলাম। নেক্সট চলে আসি এই নাটকের পুরুষ চরিত্র এবং মহিলা চরিত্র। প্রথমে দেখে নিই পুরুষ চরিত্রগুলো। কর্তা, কর্তা হচ্ছে নবর বাবা, নব কি? নবকুমার। ঠিক আছে, কর্তা হচ্ছে নবকুমারের বাবা, নবকুমার হচ্ছে কর্তার পুত্র, স্বাভাবিক। কালীনাথ, কালীনাথ হলো নবর বন্ধু, যারা দুইজন এই নব যে নব্য সম্প্রদায় এদের প্রতিনিধিত্ব করছেন যারা। বাবাজি, বাবাজি হচ্ছেন কর্তার অনুচর। এবার দেখবো আমরা এই নাটকের বেশ অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো। তাদের মধ্যে আসছে মুটিয়াদয়। মুটিয়াদয় দুইজন মুটে, প্রথম জনের নাম অজ্ঞাত, দ্বিতীয় জনের নাম কাদের মিয়া। অবশ্যই এই চারটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু নাটকের অর্ধেক তথ্য মনে রাখতে তোমার সুবিধা হবে আবার যখন নারী চরিত্রগুলো পড়বো সেক্ষেত্রে। বাবুদল, বাবুদলের মধ্যে কে কে আসছে? আমরা সভার যেখানে দেখছি সেই সভাতে দেখবো যে অনেক বাবুদের নাম, তারা বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন, তো সেগুলো আসছে। তো চৈতন্য, শিবু, বলাই, মহেশ, অবশ্যই সঙ্গে নবকুমার এবং কালীনাথ ছিলেন, এবং জ্ঞান তরঙ্গিনী সভার সমস্ত সভ্যবৃন্দ।
বৈদ্যনাথ বা বোদেকে, ইনি হচ্ছেন গৃহভৃত্য অর্থাৎ নবকুমারদের বাড়ির ভৃত্য। ছাড়া বেশ কিছু ক্যারেক্টারের নাম আমরা পাই, কারোর হয়তো কখনো উক্তি পাচ্ছি, কারোর হয়তো উক্তিও পাচ্ছি না, এমনি নাটকে হয়তো তার নাম উল্লেখ আছে। তো এই ধরনের বেশ কিছু ক্যারেক্টার আমরা পাচ্ছি, যেমন সার্জেনের উক্তি আছে, চৌকিদার, যন্ত্রীগণ যারা যন্ত্র বাজাচ্ছেন, দৈবারিক বা দরোয়ান, দৈবারিকের মানে দরোয়ান, ঠিক আছে, মাতাল, মালি, বরফওয়ালা, খানসামা, বেয়ারা, বেহালাবাদক, তবলাবাদক ইত্যাদি। তাহলে এদেরও কিন্তু একটা দুটো করে মন্তব্য আমরা এই নাটকে পাচ্ছি, যদিও এদের নাম উল্লেখ নেই, সেই জন্য এগুলো একসাথে করে দেওয়া আছে। এবার চলে আসি স্ত্রী চরিত্র। দেখো, স্ত্রী চরিত্রে প্রথমে আসছেন গৃহিণী অর্থাৎ নবর মা বা গৃহকর্ত্রী, প্রসন্নময়ী নবর বোন, নিত্যকালী হচ্ছে নবর খুড়তুতো বোন, কমলা, কমলা বলে একজনকে আমরা দেখতে পাই যে এদের সাথে বসে তাস খেলছিল, কিন্তু এর কোনো পরিচয় স্পষ্ট নয়। যদি এমন প্রশ্ন আসে যে ধরো চারজনের নাম উল্লেখ করে দিল, প্রসন্নময়ী, নিত্যকালী, কমলা এবং হরকামিনী, চারজনের নাম উল্লেখ করে দিয়ে বলা হলো যে এদের মধ্যে কার সঙ্গে নবকুমারের কোনো সম্পর্ক স্পষ্ট নয় বা এদের মধ্যে কার পরিচয় নাটকে স্পষ্ট নয়, সেক্ষেত্রে কিন্তু কমলার নাম উঠে আসবে। তো অবশ্যই এই নামটিও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং এর কিছু উক্তিও আমরা নাটকে পাবো। খ্যামটাওয়ালি দয় যারা খ্যামটা নাচ করে এই সভাতে, নিতম্বিনী এবং পয়োধরী, বারবিলাসিনী দয় থাকি এবং বামা, হরকামিনী হচ্ছে নবর স্ত্রী, থাকি ও বামা এদের নাম আরো একবার দেওয়া হচ্ছে বারবিলাসিনী দয়। এছাড়াও নাটকে বেশ কিছু চরিত্র আছে যাদের শুধুমাত্র নাম উল্লেখ আছে, কিন্তু তাদের কোনো বক্তব্য নাটকে সরাসরি উপস্থিত নয়। দেখো একবার দেখে নাও তোমরা, আমি জাস্ট বলে যাচ্ছি। পদি, সদানন্দ বাবু, মুটিয়াদয়, লিগুলিমর, উইলসন, গোদাপ্যারি, ছুকরিবিন্দি, কৃষ্ণপ্রসাদ ঘোষ, মদন, গোপদেব, জয়দেব, গুড়ো, রাজা রামমোহন রায়, কেনারাম বাচস্পতি, কোনো এক বৈষ্ণব ও তার ছেলে, যার কথা বলছে নব ও কালীর ক্লাসমেট ছিল তারা। এই নামগুলো একটু খেয়াল রাখবে, ইনফরমেশনের জন্য কিন্তু এই নামগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। চলো এবার চলে আসি জ্ঞান তরঙ্গিনী সভাতে। আমরা দেখব যে বিভিন্ন ভাষণ দিয়েছে নবকুমার, যে তাদের উদ্দেশ্য কি, তো সেই ভাষণগুলি আমরা দেখব। জ্ঞান তরঙ্গিনী সভার ভাষণে যে বিষয়গুলি নবকুমার স্পষ্ট করেছে যে তাদের উদ্দেশ্য কি, প্রথমত বিদ্যা বলে কুসংস্কার দূর করা, দ্বিতীয়ত পুত্তলিকা দেখে হাঁটু না নোয়ানো অর্থাৎ পুতুল পূজা বা মূর্তি পূজা বন্ধ করা, নেক্সট তৃতীয়ত বলছে দেশের সোশ্যাল রিফরমেশনের চেষ্টা করা, চতুর্থত মেয়েদের শিক্ষিত করা ও স্বাধীনতা দেওয়া। এগুলো বলবো, অবশ্যই পর পর মনে রাখার চেষ্টা করবে, কারণ অন্য পরীক্ষা হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু নেট সেটের পরীক্ষার ক্ষেত্রে পর পর বা ক্রমানুসারে সাজানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো অবশ্যই এগুলো পর পর মনে রাখার চেষ্টা করবে। নেক্সট পঞ্চম বলছে জাতিভেদ তফাৎ করা, ষষ্ঠত বিধবাদের বিবাহ দেওয়া, সপ্তমত পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য চেষ্টা করা, ঠিক আছে। তো এই যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট অবশ্যই পর পর মনে রাখার একটু চেষ্টা করো। নেক্সট চলে আসছি এই নাটকের একেবারে অঙ্ক দৃশ্য অনুযায়ী আলোচনাতে। তো আর অঙ্ক এবং গর্ভাঙ্ক দেখো, মোট 2টি অঙ্ক আছে নাটকে এবং 2টি করে 4টি গর্ভাঙ্ক আছে। তো 2টি যে অঙ্ক, প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক, প্রথম অঙ্কে আমরা 2টি গর্ভাঙ্ক পাই। এক হচ্ছে নবকুমার বাবুর গৃহ, যেখানে নবকুমার, কালীনাথ এদের দুইজনের কথোপকথন হচ্ছে এবং সেখানে তার বাবা অর্থাৎ কর্তা আসছেন এবং তার সঙ্গে কথোপকথন হচ্ছে, ইত্যাদি ঘটনা এখানে আছে। দ্বিতীয় হচ্ছে শিকদারপাড়া স্ট্রিট, যেখানে সভা হচ্ছে বা সভাটি আছে যে রাস্তাতে, সেই রাস্তা শিকদারপাড়া স্ট্রিট, এবং এই রাস্তায় বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাই। এবং আমরা নাটকে যে চরিত্রগুলো এর আগে পড়েছি, যে উল্লেখ আছে যে চরিত্রগুলি, এই চরিত্রগুলো ম্যাক্সিমাম আমরা পাবো এই শিকদারপাড়া স্ট্রিটে, ঠিক আছে। শিকদারপাড়া স্ট্রিটের এই অংশে এবং সভার এই অংশে, এই দুটো অংশে আমরা বেশিরভাগ
ক্যারেক্টার গুলি পাবো, মানে বেশিরভাগ বলতে প্রায় 90% ক্যারেক্টার আমরা এই শিকদারপাড়া স্ট্রিট এবং সভার মধ্যে পাবো। আর বাকি প্রথম এবং একেবারে লাস্ট নগর শয়ন মন্দির, এখানে আমরা নগর বাড়ির যে মানুষগুলো অর্থাৎ মহিলা চরিত্রের মধ্যে আমরা যাদেরকে পেয়েছিলাম প্রসন্নময়ী, হরকামিনী, কমলা, নৃত্যকালী, এদের চারজনকে, প্রসন্নের মা বা নবকুমারের মা একে পাবো, এবং নবকুমারের বাড়ির লোকজন, ঠিক আছে। ছাড়া কিন্তু বাদ বাকি সমস্ত ক্যারেক্টার আমরা এই 1-2 এবং 2-1 এই গর্ভাঙ্ক দুটিতে পাবো। তো চলো, আচ্ছা এখানে আরো একটা বিষয়, 2-1-এ আমরা পয়োধুরীর গান পাবো, একটি গান আছে এই নাটকে পয়োধুরীর গান, এবং আরো একটি গানের একটি জাস্ট লাইন আছে শিবুর গান বলে, তো সেটাও আমরা ইনফরমেশনের মধ্যে পড়ে নেব। তো চলো, প্রথমে প্রহসনটি শুরু হচ্ছে কার সংলাপ দিয়ে? কালীনাথের সংলাপ দিয়ে। সংলাপটির নাম কি সংলাপ? বলো কি। অর্থাৎ কালীনাথ প্রথমেই আমরা যে উক্তিটি পাচ্ছি, নবকুমারকে বলছে বলো কি, এবং নবকুমার ফিডব্যাক দিচ্ছে নাটকে, ঠিক আছে। এবং নাটকটি শেষ হচ্ছে হরকামিনী অর্থাৎ নবর স্ত্রীর সংলাপ দিয়ে। সে বলছে, হা আমার পোড়া কপাল, মদমাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়, একেই কি বলে সভ্যতা। এই যে সংলাপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সংলাপ, শেষ সংলাপ নবর স্ত্রীর কণ্ঠে। আচ্ছা, প্রহসনে আমরা দুটি গান পাই। প্রথমত তো পয়ধরীর কণ্ঠে একটি গান পাচ্ছি, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে। এখানে রাগিনী শঙ্করা এবং তাল খ্যাম্পা, রাগ এবং তালের উল্লেখ আছে এই নাটকে, এই গানটিতে। আর দ্বিতীয় যে গানটি আছে সেখানে কিন্তু আমরা রাগ বা তালের কোনো উল্লেখ পাই না, শুধুমাত্র শিবু অর্থাৎ জ্ঞানতরঙ্গিনী সভার একজন সদস্য, তিনি একটা সভায় একটা গান করছে, গড়িয়ারি নহসাকি, ঠিক আছে। তো এই গানটিও অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট চলে আসছি এবার অঙ্ক দৃশ্য অনুযায়ী আলোচনাতে। প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক হচ্ছে নবকুমার বাবুর গৃহ। এখানে আমরা নাটকের, যখন নাটক তো দৃশ্যমান বা নাটক দেখানো হয় মঞ্চে, এবং মঞ্চে দেখানোর জন্যই বা তার উদ্দেশ্যেই নাটক লেখা হয়। তো নাটক যখন পর্দা সরে যাচ্ছে তখন আমরা প্রথম কি দেখতে পাচ্ছি, নবকুমার এবং কালীনাথ বাবু মঞ্চে আসেন, তারা দুইজন বসে আছেন, কথোপকথন করছেন, এবং ফার্স্ট উক্তিকার কালীনাথের, বলছে বলো কি। নব বলছে যে কর্তা এতদিন পর বৃন্দাবন থেকে ফিরে এসছেন। কর্তা বলতে নবর পিতা। এখন আমার বাড়ি থেকে বেরোনো ভার, অর্থাৎ নব এবং কালী কোথাও যাবে সেই উদ্দেশ্যে কথোপকথন কিন্তু হচ্ছে, এবং নব বাড়ি থেকে বেরোতে পারছে না কারণ তার পিতা এখন বাড়িতে আছে। কিভাবে সে বার হবে সেই বিষয়ে কথোপকথন হচ্ছে। সভাটা দেখছি এবলিশ করতে হলো, অর্থাৎ বন্ধ করতে হলো। আচ্ছা, অবশ্যই এই যে শব্দগুলো এবলিশ, তারপর নানান ধরনের শব্দ দেখবে এই নাটকে আছে বা প্রহসনে আছে, তার একটা চার্টও তোমাদের যারা টেক্সট পড়ছো টেক্সটেও দেখবে, টেক্সটের সাথেও দেওয়া আছে, বা নোটস যারা পড়ছো আমাদের নোটসেও দেখবে দেওয়া আছে। তো অবশ্যই চার্টটা একটু খেয়াল রাখবে, পড়ে নেবে। এমন ভাবে কিন্তু প্রশ্ন আসে যে এই শব্দটির অর্থ কি আছে। আচ্ছা, নেক্সট আসছে, এত তুফানে নৌকা বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত। কালী সভা ইবলিশ প্রসঙ্গে বলছে যে অনেকদিন ধরে তারা এই সভাটি চালিয়ে আসছে, এবার শেষের দিকে এসে কি একেবারে বন্ধ করে দেওয়া উচিত। কর্তা এখন এমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলেই তত্ত্ব করেন মানে খোঁজ করেন, নব কালীকে বলছে। নব তার বাড়িতে কালীকে ব্রান্ডি খেতে দিয়েছিল, এবং যে ব্রান্ডি এনে দিয়েছিল কে, বোদে বা বৈদ্যনাথ, যে চাকরের নাম আমরা পুরুষ চরিত্রের মধ্যে পেয়েছিলাম, তাকে আনার কথা বলেছিল নব। আচ্ছা, নবদের বাড়ির চাকরের নাম তাহলে বৈদ্যনাথ বা বোদে। বৈদ্যনাথ প্রথমে মদ ও গেলাস এনে দিয়েছিল, এবং দ্বিতীয়বার সে পান এনে দিয়েছিল। দেখো, যে গুড জেনারেল হয় সে কি সুযোগ পেলে তার গেরিসনে প্রভিজন জমাতে কসুর করে, সালি বলছে, ঠিক আছে। মানে এই যে তারা ওখানে বসে মদ্যপান করছে সেই উদ্দেশ্যে বলা হচ্ছে। নব কালীকে বলছে তার বাবা এলে যেন তাকে প্রণাম করে পরিচয় দেয়, এবং কি পরিচয় দেয় সে প্রসঙ্গেও তারা একটা মিথ্যা পরিচয় একটা তৈরি করছে, যে প্রসঙ্গে আমরা এই নামটি পাচ্ছি, যে গড়ানহাটার কোন ঘোষ না পরম বৈষ্ণব ছিলেন, তোমার তার নাম মনে আছে। এবং তার নাম পাচ্ছি আমরা কৃষ্ণ কুমার, কৃষ্ণপ্রসাদ ঘোষ, এবং কালী কিন্তু তার পরিচয়ে নিজেকে চিহ্নিত করছেন। বলছে ভাই আমি ভাই গড়ানহাটার প্যারি অর্থাৎ গোদা প্যারি এবং ছুকরি বিন্দি ছাড়া আর কাউকেই চিনি না। একদিন আমি আর মদন যে তার বাড়িতে গিয়ে কত মজা করেছিলাম সে আর কি বলবো। কালী প্যারির বাড়িতে গিয়ে মজা করেছিল সে প্রসঙ্গে। তাহলে দেখো, কালী শেষমেশ কার পরিচয় দিল,
দিচ্ছে কালীর এক পুরো কৃষ্ণপ্রসাদ ঘোষ, তিনি পরম বৈষ্ণব ছিলেন, তিনি বৃন্দাবনে গিয়ে মৃত্যু বরণ করেন। তো তার পরিচয় দিচ্ছে নিজেকে যে আমি কালীর কালী বলছে যে আমি কৃষ্ণপ্রসাদ ঘোষের সম্পর্কে তার পরিচয় দিচ্ছে, এবং সেই পরিচয় কার কাছে দিচ্ছে? কর্তার কাছে। ঠিক আছে, মানে ভালো সাজার চেষ্টা করছে অ্যাকচুয়ালি। কালী নবর কাছ থেকে বেশ কিছু বৈষ্ণব গ্রন্থের নামও জেনে নিচ্ছে, কারণ যদি কর্তা প্রশ্ন জিজ্ঞাসা করে সে প্রসঙ্গে শ্রীমৎ ভাগবত গীতা এবং গীত গোবিন্দের নাম নব বলে দেয়, কিন্তু কালী উচ্চারণ করতে পারে না। সে কি নাম বলছে দেখো, নাম দুটি অবশ্যই খুব মজার এবং মনে রাখার চেষ্টা করো তোমরা। বলছে শ্রীমতী ভগবতীর গীত আর বৃন্দাদুতির গীত। ঠিক আছে, শ্রীমৎ ভগবত গীতা এটিকে বলছে শ্রীমতী ভগবতীর গীত, আর গীত গোবিন্দকে বলছে বৃন্দাদুতির গীত। নাম দুটি খেয়াল রাখবে। কালীর পুরো নাম কি? শ্রী কালীনাথ দাস ঘোষ। কৃষ্ণপ্রসাদ ঘোষের বাড়ি কোথায়? বাঁশবেড়ে, যিনি বৃন্দাবনে গিয়ে মৃত্যুবরণ করেন। কালীর সম্পর্কে জ্যাঠা হয়। ঠিক আছে, মানে কর্তা অর্থাৎ বন্ধুর পিতাকে জ্যাঠা বলে সম্বোধন করছেন, তো সেই সম্পর্কই এখানে বলা হয়েছে। কালী জ্ঞানতরঙ্গিনী সভায় যাওয়ার জন্য নবকুমারকে নিয়ে যাওয়ার অনুমতি চাইছেন কর্তার কাছ থেকে। এবার এই সভা কি হয়, এই সভাতে কি হয় সেটা কর্তা যখন জানতে চাইছেন, তখন কালী কি বলছে দেখো, বলছে যে আমাদের কলেজ থেকে কেবল শুধুমাত্র ইংরেজি চর্চা হয়, তো আমরা সেহেতু আমাদের জাতীয় যে ভাষা বা সংস্কৃত বিদ্যা আলোচনা আমরা করতে পারি না, সেই জন্যই আমরা সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য এই সভাটিকে সংস্থাপন করেছি, এবং আমরা প্রতি শনিবার এই সভায় একত্র হয়ে ধর্মশাস্ত্রের আন্দোলন করি। ঠিক আছে, মানে পুরোপুরি এক মিথ্যা ঘটনা কালী কর্তার কাছে তুলে ধরছে। ফলত কর্তার কিন্তু এই কথায় বিশ্বাস হচ্ছে না, এবং কর্তা পাঠাচ্ছে বাবাজিকে এই কালী এবং নব কি করতে সেখানে যাচ্ছে তার তদারক করতে। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে কেনারাম বাচস্পতির কথা উঠবে, যিনি সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক ছিলেন। কালী কর্তার কাছে সেই অধ্যাপকের নাম তুলে ধরছেন। আচ্ছা, দেখো সেই গ্রন্থ দুটির নাম শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বৃন্দাদুতি। এখানে নাম আবারও পাল্টে যাচ্ছে, কারণ অর্থাৎ বোঝাচ্ছে যে তার নাম মনে থাকছে না। ঠিক আছে, সে নিজের সংস্কৃতিকে টোটাল ভুলতে বসেছে, সেই ব্যাপারটাও এখানে বোঝাতে চাইছে। কালী বই দুটির নাম ভুল করে সঠিক নাম নব বলে দেয় কর্তাকে। জয়দেব, আহা হা, কবিকুল তিলক ভক্তি রসসাগর, এটা কর্তা বলছেন। আচ্ছা, কার কি মন্তব্য এগুলো তোমরা একটু দেখে নিও, আমি বলে ভিডিওর টাইম বাড়াচ্ছি না। কালীরা কর্তার কাছ থেকে যখন যেতে চেয়েছিল তখন 5টা বাজেনি। জ্ঞানতরঙ্গিনী সভাটি কোথায় হয়? শিকদারপাড়া স্ট্রিটে, এটা কর্তাকে কালী বলে যায়। ঠিক আছে, তাহলে শিকদারপাড়া স্ট্রিট চলে আসছে। এবার শিকদারপাড়া স্ট্রিটে যেখানে বাবাজির প্রবেশ হচ্ছে, রাস্তা একটি যেখানে বাবাজির প্রবেশ হচ্ছে, এবং এই বাবাজিকে পাঠাচ্ছে কে? বাবাজিকে পাঠাচ্ছেন তার অর্থাৎ নবকুমারের পিতা। এই তো শিকদারপাড়া গলিটা, কই নববাবুর সভা ভবন কই? রাধে কৃষ্ণ, বাবাজি নিজে নিজে বলছেন। এবার দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা বহু ক্যারেক্টার পাবো। যেমন দেখো, বলছে বাবাজি যে বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছিল সেই বাড়ি থেকে একজন কি বলছে, ও পুটি দেখ তোলা, কোন বেটা মাতাল বুঝি এসে দরজায় ঘা মারছে, ওর মাথায় খানিক জল ঢেলে দিত। মানে ওই রাস্তায় যে মাতালদের চলাচল এত বেশি হয়, সেই প্রসঙ্গটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। বাবাজিকে ওই বাড়ির নেপথ্য থেকে কেউ একজন বলছে, তুই বেটা কে রে, পালা, নইলে এক্ষুনি চৌকিদার ডেকে দেবো। আচ্ছা, একজন মাতাল এসে বাবাজিকে বলছে, ওগো এখানে কোথায় যাত্রা হচ্ছে গা? সে কি গো, তুমি না সং সেজেছ? মাতাল বাবাজিকে বলছে। ঠিক আছে, তো এই যে উক্তিগুলো তোমরা একটু মনে রেখো প্রত্যেকে, যে কে কোন উক্তি কাকে করছেন। ঠিক আছে, যদি সরাসরি এমন প্রশ্ন দেয়, বিশেষ করে সেট পরীক্ষাতে এই ধরনের সরাসরি প্রশ্ন দেয়, যে ধরো এমন উল্লেখ করে দিল যে ওগো তুমি কোথায়, এখানে কোথায় যাত্রা হচ্ছে গা, এটি কার উক্তি? মাতাল, বাবাজি, খ্যামটাওয়ালি, বেহালা বাদক, কার উক্তি? বা এরকমও হতে পারে নেটের পরীক্ষার ক্ষেত্রে, যেমন ম্যাচিং দেয়, দুই সাইডে মেলাতে হবে সামঞ্জস্য বিধান, তো সেক্ষেত্রে ওই লাইনটি তুলে দিতে পারে, সেক্ষেত্রে মেলাতে হতে পারে। তো অবশ্যই লাইনগুলি খেয়াল রেখো। এই সর্বনাশ, বেটা কি পাষণ্ড গা, এটা বাবাজি মাতাল সম্পর্কে বলছে। আচ্ছা, এবার দেখো দুজন বার বিলাসিনীর প্রবেশ হচ্ছে সেই শিকদারপাড়া স্ট্রিটে, যেখানে দুইজন বার বিলাসিনী একে অন্যকে কথাবার্তা বলছে, সেই থাকি এবং বামা।
থাকি বলছে, ওলো বামা, গুঁড়ো পোড়ার মুখর আক্কেল দেখলি, আমাদের সঙ্গে যাচ্ছি বলে আবার কোথায় গেল। ঠিক আছে, এটা প্রথম বারবিলাসিনী বলছেন, যার নাম থাকি। আচ্ছা, বামা কি বলছে? বামা বলছে, তবে বুঝি আস্তে আস্তে পদির বাড়ি ঢুকেছে। তোর যেমন পোড়া কপাল, তাই তো ওই হতভাগাকে রেখেছিস, আমি হলে কুলোর বাতাস দিয়ে বিদায় করতো। তাহলে কোনটি কার উক্তি? অবশ্যই বারে বারে বলছি, কোনটি কার উক্তি খেয়াল রাখবে। আগে মদন মোহন দেখে আসি, তারপর ওর শ্রাদ্ধ করব। অর্থাৎ কার? এই গুঁড়োর। গুঁড়ো কার চাকর? সে হচ্ছে প্রথম বারবিলাসিনী, তো অবশ্যই সে বলবে কথাটি। বষ্টুমির ভেক নেওয়ার জন্য বামা বাবাজির থেকে 5 শিকা পেলেই করতে পারবে বলেছিল। তাহলে 5 শিকা চেয়েছিল কে? বামা, অর্থাৎ দ্বিতীয় বারবিলাসিনী বাবাজির থেকে চেয়েছিল। আমরা বাবাজিকে হরিবোল দিয়ে নিয়ে যাই, বলো হরি হরি বল, কারণ সাধারণভাবে মানুষ মারা গেলে এই কথাটি বলে। তো প্রথম বারবিলাসিনী এই কথাটি বলছে। সাধের বষ্টুমি প্রাণ হারাইছে আমার, দ্বিতীয় বারবিলাসিনী বলছে। আচ্ছা, নেক্সট চলে আসছে সার্জন এবং চৌকিদার এর প্রবেশ হচ্ছে। চৌকিদার এবং সার্জন প্রবেশ করছে এই শিকদারপাড়া স্ট্রিটেই। ঠিক আছে, বারবিলাসিনীরা চলে যাচ্ছে এবং সার্জন এবং চৌকিদার আসছে। সার্জন তো ইংরেজ, তো সে বাংলা কথা ইংলিশ মতো করে বলছে যে, হ্যালো চৌকিদার, এক আদমি ওধার দৌড়কে গিয়া নেই, মানে একটা মানুষ ওদিকে দৌড়ে গেছে, এরকম একটা, মানে বাবাজি দৌড়ে গেছে, তো সেই প্রসঙ্গে সার্জন এবং চৌকিদার আসছে দেখে বাবাজি দৌড়ে গেছে। চৌকিদার আবার বাবাজিকে ধরে নিয়ে আসছে এবং নেপথ্য থেকে কথা শোনা যাচ্ছে যে, আমি যাচ্ছি বাবা, আর মারিস নে বাবা, তোর পায়ে পড়ি বাবা। ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আচ্ছা, সার্জন কি বলছে? চুপ রাও ইউ ব্লাডি নিগার, দেখলাও তোমারা ব্যাগ মে ক্যা হে, অর্থাৎ তোমার ব্যাগে কি আছে, বলে তার ব্যাগে যে টাকা পাওয়া গিয়েছিল সেই 4 টাকা, কত টাকা? 4 টাকা, সেই টাকা কিন্তু সার্জন নিয়ে নিচ্ছে এবং নিয়ে সেটিকে পকেটে পড়ছে। ও বড়া মজাকি জায়গা হে, চৌকিদার বাবাজিকে বলছে, অর্থাৎ জ্ঞান তরঙ্গিনী সভা প্রসঙ্গে। যখন বাবাজি জ্ঞান তরঙ্গিনী সভার কথা জিজ্ঞাসা করে, সে তো জানে না যে সেখানে কি হয়, সে জানে যে সেখানে সংস্কৃত সভা আলোচনা হয়, তো সেই প্রসঙ্গেই সে জ্ঞান তরঙ্গিনী সভার কথা বলছে। ঠিক আছে, তারপরে দেখা যায় যে চৌকিদার একটা বাড়ি দেখিয়ে দিয়ে তাকে এই কথা বলছে। আচ্ছা, এবার এসছি দ্বিতীয় গর্ভাঙ্কে। আবারও ওই রাস্তাতে বাবাজি আসছে, মানে রাস্তা খানিক দূরে গিয়ে এসছে, বাবাজি আসছে এবং হোটেলের বাক্স নিয়ে দুইজন মুটে এসেছে। দ্বিতীয় মুটিয়া প্রথম বলছে, দেখো মামু, তাহলে দ্বিতীয় মুটিয়া প্রথম মুটিয়াকে কি বলে সম্বোধন করছে? মামু বলে। এই সম্বোধনগুলো কিন্তু খেয়াল রাখবে। দেখো মামু, এই হেদু বেটারাই দুনিয়াদারির মজা করে নিলে। আচ্ছা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, একেবারে শেষের দিকে আমি বেশ কিছু চার্ট তুলে ধরেছি, যেখানে তোমরা কে কাকে কি বলে সম্বোধন করছে, এই নাটকে কোনো প্রবাদ প্রবচন আছে কিনা বা কোনো উল্লেখযোগ্য উক্তি, সেগুলো একেবারে আমি চার্ট চার্ট করে দিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখতে পাবে, তাহলে একটু সুবিধা হয়ে যাবে তোমাদের মনে রাখতে। আচ্ছা, প্রথম মুটিয়া কি বলছে? ও হারামখোর বেটার গো, কি আর দিন আছে, ওরা না মানে আল্লাহ, না মানে দেবতা। প্রথম মুটিয়া বলছে, অর্থাৎ এই জ্ঞান তরঙ্গিনী সভার যে সদস্যরা, এদের প্রসঙ্গেই কিন্তু এই কথাবার্তাগুলো বলা হচ্ছে। মুটিয়াগণের মধ্যে দ্বিতীয় জনের নাম ছিল কাদের মিয়া, আর এই দ্বিতীয় জন প্রথম জনকে মামু বলে সম্বোধন করছে, কিন্তু এই প্রথম মুটিয়ার কোনো নাম জানা যায়নি। ঠিক আছে। আচ্ছা, প্রথম মুটিয়া ডাকছে দরওয়ানকে বা দৈবারিককে ডাকছে, ওরা বলছে যে আমরা 5 ঘরের মুটে গো। আবার দেখা যাচ্ছে মালি ও বরফওয়ালার প্রবেশ, তো এরা চলে যাচ্ছে, গিয়ে মালি ও বরফওয়ালা আসছে, এসে বলছে, ও দরওয়ান জি, বাবুরা এসেছে। তাহলে বাবুরা আসলেই তাদের কেনা বেচা হবে। ঠিক আছে, সেই প্রসঙ্গে কিন্তু একে একে বরফওয়ালা আসছে, মালি আসছে, মালিদের থেকে ফুল নেবে, তারা যে 5 ঘরের মুটেরা আসছে, বিভিন্ন জন বিভিন্ন জিনিস নিয়ে আসছে, বারবিলাসিনীরা আসছে, যারা নাচ করে খ্যামটাওয়ালি ওরা আসছে। ঠিক আছে, দেখো নিতম্বিনী এবং পয়ধরীর প্রবেশ, সঙ্গে যন্ত্রীগণ আছে, অর্থাৎ এই খ্যামটাওয়ালিরা ঢুকছে আবার এই রাস্তাতে। কাল যে ভাই কালীবাবু আমাকে ব্রান্ডি খাইয়েছিল, অর্থাৎ এই নব এবং কালীর কথা উঠে আসছে। ঠিক আছে, ও আমার মাথাটা যেন একেবারে ঘুরছে। আবার পয়ধরী কি বলছে, আমার ওখানে সদানন্দ বাবুও কাল ভারী ধুম লাগিয়েছিল। তাহলে এই একজনের নামও আমরা পাচ্ছি। আজকাল সদানন্দ ভাই খুব তৈর হয়ে উঠেছে, এমন ইয়ার মানুষ আর দুটি পাওয়া যায় না। এদের কথোপকথন, অর্থাৎ বাবুরা কি করে সেখানে গিয়ে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা রীতিমতো সেখানে মদ্যপান করে, এই এই সমস্ত যে কাজকর্মগুলো তারা করে, সেগুলো কিন্তু এদের কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারছি। বাবাজি লুকিয়ে তাদেরকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছি, এ কি চমৎকার ব্যাপার, এরা তো কসবি দেখতে পাচ্ছি।
ফসবি শব্দের অর্থ অবশ্যই পড়বে। কি সর্বনাশ, আমি এতক্ষণে বুঝতে পারছি কাণ্ডটা কি। নবকুমার দেখছি একেবারে বয়ে গেছে, অর্থাৎ উচ্ছন্নে গেছে। কর্তা মশাই এসব কথা শুনলে আর রক্ষে থাকবে না। তাহলে বাবাজি রীতিমতো ভয় পাচ্ছেন যে এরপর কি হবে যখন কর্তা মশাই কথাগুলি জানবে। এবার ওই রাস্তাতে আসছে, ওরা চলে গেল, অর্থাৎ খেমটাওয়ালিরা চলে গেল, আসছে কে, নবকুমার এবং কালীনাথ। নবকুমার এবং কালীর কথোপকথন হচ্ছে, দেখো বলো তো ওই বৈষ্ণব শালাকে ধরে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দিই, জন্মটা তার সার্থক হোক। কালী নবকে বলছে বাবাজিকে উদ্দেশ্য করে, অর্থাৎ বাবাজির সাথে তাদের কিন্তু দেখা হয়েছে, এটা আমরা তাদের কথোপকথন থেকে বুঝতে পারছি। তারপর দেখো বলছে সভার দরওয়ান হচ্ছে দৈবারিক, তার চেয়ে শালাকে গোটা কত কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠাও না কেন। ড্যাম দি ব্রুট, ও শালাকে এই পৃথিবীতে কে চায়। অর্থাৎ কালী বাবাজি প্রসঙ্গে বলছে যে তাকে মেরে ফেললে ভালো হতো, বা এই ধরনের, মানে তাকে গোটা কত কিক দেবে, মানে লাঠি মেরে তাকে বৈকুণ্ঠে পাঠাবে, মানে মেরে ফেলার কথা বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দূর পাগল, এসব ছেলে মানুষের কম্য নয়, চল আমরা দুজনে ওর কাছে যাই। নব প্রথম অঙ্কের শেষে গিয়ে বলছে বাবাজির কাছে যাবে এবং বাবাজির সাথে কথোপকথন, ঠিক আছে। এবারে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, এখানে আমরা দেখব যে সেই জ্ঞান তরঙ্গিনী সভা, যে জ্ঞান তরঙ্গিনী সভার নাম আমরা একেবারে নাটকের শুরু থেকে বারে বারে শুনতে পাচ্ছি, সেই সভা। সেখানে কতিপয় বাবুর প্রবেশ এবং কতিপয় বাবু সেখানে বসে আছে, বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছে। চৈতন্য প্রথম কি বলছে যে আজ নব এবং কালী আসতে এত দেরি করছে কেন, তাদের দেরি করে আসার কারণ কি। বলাই কি বলছে, ওদের কথা ছেড়ে দাও, ওরা সকল কর্মেই লিড নিতে চায়, অর্থাৎ আমরা বলি যে কোনো কাজে লিড নিতে চাওয়া বা প্রধান যে দায়িত্ব নিতে চাওয়া, ঠিক আছে, মানে আমি প্রধান, এরকম যে ব্যাপারটা। আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কোনো কর্মই হবে না। বলাই বলছে, শিবু কি বলছে, যা বলো ভাই, ওরা দুজনে কিন্তু লেখাপড়া বেশ জানে। তাহলে কে কি কথাবার্তা বলছে, শিবু কিন্তু বলছে যে ওরা দুজন ভালো লেখাপড়া জানে। এই উক্তিগুলি কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। এইখানে এই সভার যে কয়েকজন আছে, চৈতন্য, বলাই, শিবু, মহেশ, এরা কার কোন উক্তি, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল রাখবে। আর বিশেষ করে টেক্সটের ওই জায়গাটা একটু ভালো করে পড়বে, তাহলে বুঝতেও সুবিধা হবে যে কোন কথার প্রেক্ষিতে কোন কথা আসছে। এখানে যেহেতু কিছু ইম্পর্টেন্ট লাইন তুলে দেওয়া, ঠিক আছে, তো টেক্সটটা অবশ্যই পড়ে তারপরে তুমি নোটসটা পড়বে। আচ্ছা, সেদিন যে নব একখানা চিঠি লিখেছিল তা তো দেখেইছি, তাতে লিগুলি মরের যে দুর্দশা তা তো মনেই আছে, অর্থাৎ ব্যাকরণের, ঠিক আছে। লিগুলি মর বলতে এখানে তার রচিত ব্যাকরণের কথা বলা হয়েছে। তো আহ ব্যাকরণের যে দুর্দশা, অর্থাৎ বানানের অবস্থা অত্যাধিক খারাপ বা ব্যাকরণের অবস্থা অত্যাধিক খারাপ, সে কথা বলছে মহেশ। আমাদের তো কোরম হয়েছে এখন, তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাক না কেন। কোরম অর্থাৎ যে সদস্য, যতজন সদস্য সভা আরম্ভের জন্য প্রয়োজন সেটা পূর্ণ হয়েছে, ঠিক আছে। অর্থগুলো অবশ্যই বারে বারে বলছি পড়বে, প্রতিটার অর্থ নোটসে দেওয়া আছে, তোমাদের টেক্সটেও দেওয়া আছে, তো এগুলো খেয়াল রাখবে। মহেশ বলছে ৯টা বাজতে কেবল ৫ মিনিট বাকি আছে। তাহলে তারা বেরিয়েছিল কিন্তু সেই ৫টা বাজার একটু আগে, আমরা পড়েছিলাম একদম প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। আর এখন ৯টা বাজতে ৫ মিনিট বাকি, বোধ করি নব আর কালী আজ এলো না। তা আমি চৈতন্য বাবুকে চেয়ারম্যান প্রপোজ করি, অর্থাৎ চৈতন্য বাবুকে চেয়ারম্যান বানানো হচ্ছে। কে প্রপোজ করছে, প্রপোজাল দিচ্ছে মহেশ, এবং সকলের সম্মতি জানাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যন্ত্রীগণ সহ নিতম্বিনী এবং পয়ধরীর প্রবেশ। যারা সেই শিকদারপাড়া স্ট্রিট দিয়ে আসছিল তারা দুইজন এসে প্রবেশ করছে সভাগৃহে। চৈতন্যের নির্দেশে মদ্যপান এবং গান শুরু হয়। তাহলে তারা এত সময়ে পরিষ্কার হলো তারা জ্ঞান তরঙ্গিনী সভাতে আসলে কি করতে আসে। মদ্যপান এবং গান শুরু হচ্ছে, পয়ধরী গান করছে যে এখন কি আর নাগর তোমার, আমার প্রতি তেমন আছে রাগিনী শঙ্করা তালখ্যামটা, এটা আমরা আগেই দেখেছি। নূতন পেয়ে পুরাতনে সে তোমার সে যতন গিয়েছে, এটা এই গানের পরের লাইন, ঠিক আছে। নেক্সট, যে মদ দেয় তাকে পার্সিতে সাকি বলে। কে বলছে এই কথাটি, চৈতন্য বলছে বলাইকে, কারণ বলাই মদ ঢেলে দিয়েছিল সেই জন্য, ঠিক আছে। গড় ইয়ারি নহ সাকি, এই গানটি গাইছে শিবু। তাহলে দুটি গানই আমরা পাচ্ছি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে, ঠিক আছে, যেখানে একটি পয়ধরীর গান এবং একটি শিবুর গান। তুমি জানো না আমি তোমাকে এখনই শুট করব, অর্থাৎ মেরে ফেলবে। কেন, যে নবকে লায়ার বলার জন্য, যে আমাকে বাংলা করে সে মিথ্যাবাদী বলতে পারতো কিন্তু ইংলিশে সে লায়ার কেন বলবে, মানে এই যে কথাটা তার ভীষণ খারাপ লেগেছে, ঠিক আছে।
তো এমনই একটা হাস্যকর পরিস্থিতি, প্রহসন তো অবশ্যই হাস্যকর হবে। তো এবার চলে আসছি, সভাতে ওই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে নবকুমার বাবুর শয়ন মন্দির, অর্থাৎ আবারও সেই প্রথম দৃশ্যের সেই বাড়ি, নবকুমারের বাড়ি, যেখানে তার বাড়িতে বা তার শয়ন গৃহে বসে আছে কে? প্রসন্নময়ী, নৃত্যকালী, কমলা এবং হরকামিনী। ঠিক আছে, এদের পরিচয় আমরা পূর্বেই জেনেছি। তাস খেলতে বসেছে, বসে যে তাস যেজন মেরেছে, আচ্ছা, তাস খেলতে বসেছে তারা চারজন। কোন তাস কে দিয়েছে? প্রসন্ন দিয়েছে চিরিতনের দহলা, খেয়াল রাখবে, প্রসন্ন চিরিতনের দহলা দিচ্ছে। নৃত্য দিচ্ছে টেক্কা, নৃত্যের হাতে সাহেব রয়েছে, তাহলে তার হাতে সাহেব আছে কিন্তু সে দিচ্ছে টেক্কা। তাসের নাম এগুলো কিন্তু এক একটা, ঠিক আছে। অবশ্যই প্রহসন চিরিতনের দহলা দিচ্ছে, নৃত্য দিচ্ছে টেক্কা, তার হাতে সাহেব আছে কখনো। কমলা দিচ্ছে বিবি। আচ্ছা, নিত্য কমলাকে কি বলছে? এদের তিনজনের নামই আছে। নিত্য কমলাকে কি বলছে? যে মর ছুরি, খেলার ইশারাই বুঝতে পারিস নে, তোর মতো বোকা মেয়ে আর দুটি নাইলা। তুই যদি তাস খেলতে নাই পারিস তবে খেলতে আসিস কেন? তাহলে খেলতে পারে না কে? কমলা, কমলাকে বলছে নৃত্য, ঠিক আছে। তারা কি গেম খেলছিল? তারা বিবি ধরা গেম খেলছিল। বিবি ধরা গেম একটা খেলার নাম, তাস খেলার। আচ্ছা, ওই যে রামমোহন রায় না কার কি সভা আছে না, নব কোথায় গেছে যখন প্রসন্ন জানতে চায়, তখন গৃহিণী বলে, তাহলে গৃহিণী অর্থাৎ তার মা, নবকুমারের মা জানছে যে রামমোহনের সভাতে যাচ্ছে। তাহলে রামমোহনের নাম কিন্তু আমরা এখানে পাচ্ছি, রাজা রামমোহন রায়। বাড়িতে জানছে যে ছেলে ভালো ভালো কোনো কাজ করতে যাচ্ছে, কিন্তু ছেলে সেখানে গিয়ে মদ্যপান করছে, তারপর খেমটাওয়ালিতে নৃত্য দেখছে, ইত্যাদি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, হরকামিনী অর্থাৎ নবর স্ত্রী নৃত্যকালীকে কি বলছে দেখো, সেদিন বাবু জ্ঞান তরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে দেখেই অমনি ধরে ওর গালে একটি চুমু খেলেন। ঠাকুরজি তো ভাই পালাবার জন্য ব্যস্ত, তা তিনি বলেন কি, কেন, এতে দোষের কি আছে? সাহেবরা তো বোনেদের গালে চুমু খায়, আর আমরা করলেই কি দোষ হয়? তাহলে হরকামিনী অর্থাৎ তার স্ত্রী নৃত্যকালীকে কথা বলছে। নৃত্য বলছে, ওমা ছি, ইংরাজি পড়লে কি লোকে এত বেহায়া হয় গা। নব মত্ত অবস্থায় হরকে পয়োধরি বলে সম্বোধন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারজন তাস খেলছিল, এমন সময় গৃহিণী আসছে, গৃহিণীর সাথে কথোপকথন হচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে নবকুমার ফিরে আসছে জ্ঞানতরঙ্গিনী সভা থেকে, ঠিক আছে। এবং নবকুমার সেই পয়োধরি যে খ্যামটাওয়ালি নৃত্য করছিল, তার স্ত্রীকে এসে অর্থাৎ হরকামিনীকে সে পয়োধরি বলে সম্বোধন করছে, অর্থাৎ তার এখনো ঘোর কাটেনি, ঠিক আছে। একই একই, এ আমার সোনার চাঁদ যে মাটিতে গড়াচ্ছে, ও মা কি হলো? অর্থাৎ সে মাটিতে পড়ে গেছে, সেই প্রসঙ্গে তার মা কথা বলছে। তখন কর্তা অর্থাৎ তার পিতা এসেছে, এসে বলছে, তোমার কি কিছুমাত্র জ্ঞান নাই? তুমি কি দেখতে পাচ্ছ না যে লক্ষ্মী ছাড়া মাতাল হয়েছে? কর্তা গৃহিণীকে বলছে। তখন অবশেষে কর্তা কি বলছে, যে আমি কাল প্রাতেই তোমাদের সকলকে নিয়ে বৃন্দাবনে চলে যাব, অর্থাৎ পরিবারের সকলেই তাকে রেখে বৃন্দাবনে চলে যাবে, এমন কথা বলছে। অবশেষে সব শেষে হরকামিনী রুক্তি এই নাটকে, মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি লোকে সভ্য হয়, একেই কি বলে সভ্যতা? অর্থাৎ এটা কি সভ্যতার নিদর্শন? সে জিজ্ঞাসার চিহ্ন বা সেই জিজ্ঞাসা কিন্তু মধুসূদন প্রত্যেক দর্শকের কাছে রেখে গেলেন, ঠিক আছে। একে কি বলে সভ্যতা নাটকের মাধ্যমে একেবারে সেই দৃশ্যে এক পত্নীর উক্তি তার স্বামীর প্রতি, বা তার স্বামীর কর্তব্য বা তার স্বামীর কার্যকলাপ দেখে তার স্ত্রী সকলের কাছে প্রশ্ন করছে যে এটাই কি সভ্যতা, ঠিক আছে। তো এটাই এই নাটকের শেষ উক্তি। আমরা এবার বেশ কিছু ইনফরমেশন দেখে নেব। দেখো, কিছু সম্বোধন এই নাটকে কে কাকে কি বলে সম্বোধন করছে। মামু, মামু বলে সম্বোধন করছে, আমরা প্রথমেই বলেছি। দ্বিতীয় মুটে প্রথম মুটেকে মামু বলে সম্বোধন করছে। দাদা বলছে, চৌকিদারকে বাবাজি দাদা বলে সম্বোধন করছে। মহারাজ বলছে নবকুমারকে দারোয়ান, দারোয়ান তাহলে নবকুমারকে মহারাজ বলে সম্বোধন করছে। ঠাকুরুন বলছে কে? হরকামিনী তার শাশুড়ি মাকে অর্থাৎ গৃহিণীকে ঠাকুরুন বলছে। ছোট দাদা বাবু বা ছোট দাদা বাবু কমলা নবকে বলছে, ঠিক আছে। কমলা নবকে বলছে ছোট দাদা বাবু। আচ্ছা, ঠাকুরজি, ঠাকুরজি অর্থাৎ ননদকে ঠাকুরজি বলা হয়, তো হর প্রসন্নকে ঠাকুরজি বলে সম্বোধন করছে। ছোট বউ নৃত্যকালী হরকামিনীকে ছোট বউ বলে সম্বোধন করছে।
সোনার চাঁদ ও দুধের বাছা, এই দুটো কথা নবকুমারকে বলছে গৃহিণী। ঠিক আছে, নবকে গৃহিণী বলছে। এছাড়া বেশ কিছু প্রবাদ প্রবচনের উল্লেখও আমরা পাই এই নাটকে, যেমন গৃহিণীর মুখে দুটো কথা শুনতে পাই আমরা, কলিকালের মেয়ে বা কুঁড়ের সর্দার, মানে একেবারে মানে সর্বশেষ কুঁড়ে। ঠিক আছে, তো সেই প্রসঙ্গে বলা হচ্ছে কুঁড়ের সর্দার বা কলিকালের মেয়ে। কর্তা কি বলছে যে কলির রাজধানী, একেবারে শেষের দিকে যে এর কলির রাজধানী হয়ে উঠেছে, আমরা সকলে বৃন্দাবনে চলে যাব, তো সেই প্রসঙ্গে কর্তা এই কথা বলছে। আর নব কি বলছে, সে রাবণও নাই, সে লঙ্কাও নাই। অর্থাৎ একেবারে প্রথম দিকে যখন নব রীতিমতো প্রায় দিন সে জ্ঞানতরঙ্গিনী সভাতে যেত, কিন্তু কর্তা ফিরে আসার জন্য যখন সে যেতে পারছে না, সেই প্রসঙ্গে কিন্তু এই উক্তিটি, সে রাবণও নাই, অর্থাৎ সে সময় নাই, এখন পিতা ফিরে এসেছে, সুতরাং আমি যেতে পারবো না, সেই প্রসঙ্গে এই কথাটি উঠেছে। আচ্ছা, এছাড়া বেশ কিছু স্থানের উল্লেখ আছে, বেশ কিছু জায়গা, যেমন গড়ানহাটা, শিকদারপাড়া স্ট্রিট, নিকুঞ্জ বন, বাঁশবেড়ে, বৃন্দাবন। তোমরা যখন টেক্সট গুলো পড়বে তখন অবশ্যই এই ভিডিওর যে স্থানগুলি কথা বলা হয়েছে বা খাদ্যদ্রব্য, বিষের উল্লেখ আছে, কোন প্রসঙ্গে বিষের উল্লেখ আসছে, বেশ কিছু গালাগালি আছে বিভিন্ন, বেশিরভাগ কর্তা নবকুমারকে বলেছে বেহায়া, দুরাচার, নরাধম, কুলাঙ্গার। এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবে কোন প্রসঙ্গে বা কোন অঙ্কের কোন দৃশ্যে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে নাটকটি দেখবে একেবারে একেবারে গ্রিপের মধ্যে চলে আসবে। ঠিক আছে, মনে রাখতে খুবই সুবিধা হবে। তো যাই হোক, এই ছিল একে কি বলে সভ্যতা নাটকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট নাটকটিতে আলোচনা করবো। চলো, টাটা।